দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। কৃষি নির্ভর বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের নাম কৃষি জমি হ্রাস। প্রতিনিয়তই কৃষি জমি কমছে নানা রকম অবকাঠামো উন্নয়নের কারণে। এখন প্রশ্নটা হলো যে সংবিধান মানুষকে সম্পত্তিতে অধিকার দিয়েছে, সম্পত্তি গ্রহণের অধিকার দিয়েছে, ব্যক্তি স্বাধীনতা দিয়েছে। এখন একজন মানুষ তার ব্যক্তিগত জমি, সেটি যে ফসলি জমি হয়, তিনি সেখানে যদি অন্য কোনো অবকাঠামো গড়ে তোলেন, সেটি কি বেআইনি? আবার তার ব্যক্তিগত সম্পত্তি আছে বলেই তিনি যা খুশি করতে পারেন কিনা, এটি আরেকটি প্রশ্ন। এবং এরকম বাস্তবতায় আমরা কয়েকটি সংবাদ শিরোনাম আপনাদেরকে শুরুতে দেখাই। নারায়ণগঞ্জে আবাসন কোম্পানির থাবা, এক যুগে কৃষি জমি কমে অর্ধেক। কৃষি জমিতে আবাসন প্রকল্প, এটি প্রথম আলোর খবর 2013 সালের। জায়জাদিনের খবর, কেরানীগঞ্জে দিন দিন কমছে কৃষি জমি। আবাসন আগ্রাসনে মাইলের পর মাইল কৃষি জমি অনাবাদি। থাকার জায়গা করতে গিয়ে কমছে কৃষি জমি। কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার আইন দ্রুত পাশ করতে হাইকোর্টের রায়। কৃষি জমি কমার এরকম অনেক খবর আমরা পাবো এবং সবশেষ এই ঘটনাটি, যেটা হাইকোর্ট এখন একটি রায় দিয়েছেন এবং সরকারকে পরামর্শ দিয়েছেন যে দ্রুত যাতে এমন একটি আইন করা হয় যাতে করে কৃষি জমি রক্ষা করা যায়। কেননা বাংলাদেশ একটি আয়তনে ছোট দেশ, অনেক জনসংখ্যার ভারে জর্জরিত। তাহলে কৃষি জমি যে হারে কমছে তাতে কৃষি নির্ভর বাংলাদেশ ভবিষ্যতে কি তাহলে খাদ্য আমদানি নির্ভর দেশে পরিণত হবে? এটি একটি বড় প্রশ্ন। এসব নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর নাজিমউদ্দিন, আপনাকে স্বাগত। আছেন সাংবাদিক জাহিদুর রহমান এবং আমাদের সঙ্গে অনলাইনে একজন কৃষক যুক্ত হবেন ময়মনসিংহ থেকে। আশা করি খুব দ্রুতই তাকে আমরা পাবো। জনাব নাজিমউদ্দিন, আপনাকে দিয়ে শুরু করি। যেহেতু আপনি কৃষি বিজ্ঞানী এবং খুব কাছ থেকেই পরিস্থিতিগুলো খুব ভালো করে দেখেন, যে হারে কৃষি জমি কমছে আমাদের দেশে, ফলে সাদামাটা যে প্রশ্ন মানুষের মনে, তাহলে 20 বছর পরে বাংলাদেশের পরিস্থিতি কি দাঁড়াবে? ধন্যবাদ। আসলে আমি নেক্সাস টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই ধরনের একটি আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শক শ্রোতাদেরকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনার প্রশ্নটি খুবই বর্তমান সময়ের জন্য বিশেষ করে উদ্বেগের, যে সর্বক্ষেত্রে কিন্তু উদ্বেগের একটা ইস্যু, যে আমাদের কৃষি জমি হ্রাস পাচ্ছে এবং এটা বাস্তবতা। যদি আমরা এইভাবে ধরি, গত স্বাধীনতার পরে এই পর্যন্ত প্রায় 1 মিলিয়ন হেক্টর জমি, এগ্রিকালচার ল্যান্ড, এটা কিন্তু কমে গেছে। আচ্ছা। এবং এটার রেটটা এমন যে প্রতি বছর কেউ কেউ বলছে যে 1%, গবেষকরা বলছেন 1% কমছে, এবং কমতে কমতে এখন যেটা আগে ছিল 70%-এর মতো এগ্রিকালচার ল্যান্ড, এখন কিন্তু এটা 55-50 অ্যারাউন্ড এই ধরনের। মানে টোটাল ভূমির 50% কৃষি জমি এখন 50 থেকে 55% ধরা হচ্ছে। তো এই যে কমে গেল, সেখানে কারণগুলো নিশ্চয়ই আপনি উল্লেখ করেছেন, যেটা হচ্ছে যে আমাদের যেহেতু মানুষ বাড়ছে, ফলে সেই মানুষগুলোকে জায়গা করে দেওয়ার জন্যে দুইটাই জমি, সেটা হচ্ছে যে কৃষি এবং অকৃষি। তো এই অকৃষি যে খাতটা, সেখানে কিন্তু মানুষের যে ঘর বাড়ি, জীবনযাত্রা, তাকে আরো জীবনটাকে আরো সমৃদ্ধ করার জন্য, যেটা আমাদের এই দশকে শুরু হয়েছে গত 90-এর গত শতকের 90-এর দিকে, যেটা দ্রুত নগরায়ন, দ্রুত শিল্পায়ন, এবং এটা কিন্তু অস্বাভাবিক। বাংলাদেশের যেটা হচ্ছে শিল্পায়নটা খুবই অস্বাভাবিক, এবং এই যে আরবানাইজেশনটার রেটটাও কিন্তু অস্বাভাবিক সারা দুনিয়ার ক্ষেত্রে। এখন 3%-এর বেশি মানুষ আরবান পপুলেশন, অ্যারাউন্ড 40% মানুষ আরবানে অবস্থান করতেছে। এই যে আরবানাইজেশন এবং দ্রুত শিল্পায়ন, এইটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং। শিল্পায়ন হবেই, এটা তো হয়তো কিন্তু সেখানে যে শিল্পায়নের সাথে শিল্পের যে জমিটা অকুপাইড হলো, সেটার সাথে সাথে কিন্তু অন্য কৃষি জমিটাও কিন্তু আরও কিন্তু পলিউটেড হচ্ছে। ফলে আমি কিন্তু কৃষি জমির হ্রাসটা শুধুমাত্র আমি জমি হিসেবে যদি দেখি, তাহলে এক ধরনের, আর এই শিল্পের সাথে সম্পৃক্ত, যেমন আপনি যদি একটা স্পষ্ট উদাহরণ দিই, যে গাজীপুর, আপনি কিন্তু গাজীপুরের আশেপাশে যে শিল্পটা হয়েছে, তার সাথে যে পলিউশনটা হয়েছে জমির, তো সুতরাং ওই সমস্ত জমি আয়তনে শুধু কমেছে তা না, যেসব জমি আবাদি বা ফসল হচ্ছে সেসব জমিও আমি দূষিত করে ফেলছি শিল্পায়নের কারণে। শিল্পায়নের ফলে কিন্তু এরিয়ার চেয়েও হলো কিন্তু ভয়াবহতা কিন্তু দূষণটা। আমি নদী, আমি যত জলাভূমি আছে সমস্ত, বিশেষ করে এই অঞ্চলের পলিউশনটা করেছি। তার সাথে যেটা নিজের যে কৃষি জমিটা, আমাদের কৃষি সিস্টেমটা কিন্তু অন্যান্য দেশের কৃষি সিস্টেমের মতো না। আমাদের কৃষি ব্যবস্থাটা হলো ফসল, মৎস্য সম্পদ
তার সাথে হলো যে প্রাণী সম্পদ এবং এগ্রো ফরেস্ট্রি যে এই 3-4টে মিলে কিন্তু আমাদের টোটাল কৃষি জমিটা। তো এই কৃষি জমিতে আমি যদি শুধু ফসলটা বিবেচনা করি এক ধরনের, আমি যদি কৃষি টোটালটা বিবেচনা, আমাদের ফুড সিস্টেমটাকে আসলে বিবেচনা করতে হবে, ফার্মিং সিস্টেম যেটা ঐতিহাসিকভাবে আমরা পেয়েছি, গোটা ব্যবস্থাটাও কিন্তু যতটুকু আছে ওইটাও কিন্তু এক ধরনের পলিউশন, মানে এটাও কিন্তু কমে আসছে। মানে আপনি এখন বলতে হচ্ছে নিরাপদ খাবার, আমরা এখন বলতে নিরাপদ অমুক, নিরাপদ রাস্তা, সবকিছুই কিন্তু এরকম একটা বাস্তবতায় কিন্তু আমরা কিন্তু একটা খুবই ভালনারেবল সিচুয়েশন আছে, বিশেষ করে আরো জলবায়ু পরিবর্তনের কারণে। নতুন অভিঘাত টোটাল সিস্টেম, এগ্রিকালচার ল্যান্ডের সিস্টেম। আলোচনাটা শুধুমাত্র কৃষি জমি আয়তনে কমছে সেই জায়গাটায় না, আমি এই আরো একটু ডিটেইল এই জায়গাটা আসবো। জাহিদুর রহমান, আপনি নিজেও এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন এবং আপনার একটা বেশ বড় রিপোর্টও আছে এটা নিয়ে, কৃষি জমি কিভাবে কমছে, কত অ্যালার্মিং। আপনার মাঠের পর্যবেক্ষণ কি বলছে যে বাংলাদেশে কৃষি জমি এই যে কমে যাওয়ার হারটা কোথায় বেশি এবং কারণগুলো মোটা দাগে কি কি পাচ্ছেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ। আমি কাজ করতে গিয়ে যেটা দেখছি, যেমন আপনার কৃষি জমি তো নানা কারণে কমছে। এর মধ্যে আমরা যে কৃষি, আপনি যে আইনের কথা বললেন, হাইকোর্ট নির্দেশনা দিছে 2010 সালে, কিন্তু ভূমি আইন নামে একটা আইনও আছে 2010 সালের। সেখানে কিন্তু স্পষ্ট আছে কৃষি জমি অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, এটা কিন্তু আইন আছে। তো সে আইন কিন্তু কোথাও মানা হচ্ছে না। যেমন আমি কাজ করতে গিয়ে দেখলাম আপনার বিভিন্ন আবাসন হচ্ছে কৃষিতে, ঘরবাড়ি হচ্ছে, এর বাইরে সরকারি প্রতিষ্ঠানও কিন্তু কৃষি জমি ধ্বংস করছে। যেমন আপনার আমি এক বছর আগে মোংলা বন্দরে গিয়েছিলাম, সেখানে মোংলা বন্দরের যে নদীর ড্রেজিং এর বালি সমস্ত 3 ফসলি জমির উপর, প্রায় 3000 একর জমির উপর 3 ফসলি জমির বালি রাখা হচ্ছে। তার মানে ওই বালির পরে ওখানে তো কোনো ফসল হবে না? না, হবে না। এখন ওখানে কৃষকদের একটা হাহাকার চলছে। অলরেডি অর্ধেক জমি কিন্তু ভরাট হয়ে গেছে, আর অর্ধেক জমি পরিবেশবিদদের আন্দোলনের কারণে সেটা থেমে আছে এবং হাইকোর্টে একটা রুলও করা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, যেমন আমি নোয়াখালীর সুবর্ণচরের উদাহরণ দিই, সেটা নোয়াখালীর একটা শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত। সেটা একটা বিস্তীর্ণ এলাকা, নদীর বুকে একটা আলাদা একটা রাষ্ট্র গড়ে উঠছে, মূলত বিশাল একটা ভূখণ্ড এখানে। তো কিন্তু সেখানে কিন্তু কৃষকদের অবাধ, এই নদীর বুকে যে জেগে ওঠা যে চর, সেখানে কৃষকদের অধিকার নেই। সেখানে আপনি বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের মৎস্য প্রজেক্টের নামে তারা একজন শত শত একর জমি তারা ঘিরে রেখেছে। তারা সেখানে নামে মৎস্য খামার, কিন্তু সেখানে কিছুই নেই, শুধু তাদের বাউন্ডারি ওয়াল আছে। মানে ভবিষ্যতে তারা সেখানে শিল্প কারখানা করবে, আবাসন করবে, রিসোর্ট করবে। এটা একটা দিক থেকে গেল সরকারি প্রতিষ্ঠানের দখল, আরেক দিক থেকে গেল কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠানের। আরেক দিক থেকে আপনি যেমন দেখেন আমাদের কেরানীগঞ্জ পাশের উপজেলা, কেরানীগঞ্জে কিন্তু ঢাকার পাশেই, সেখানে কিন্তু সেটাও একটা শস্য ভাণ্ডার কেরানীগঞ্জটা। কিন্তু কেরানীগঞ্জের মানুষের জীবন জীবিকা একসময় ছিল পুরোটাই কৃষি নির্ভর। প্রত্যেকটা ঘরে ঘরে কৃষক ছিল এবং তাদের গবাদি পশু কৃষি চাষ করে তাদের জীবিকা নির্বাহ করত। কিন্তু সাম্প্রতিক সময় আপনি যদি কেরানীগঞ্জে যান, সেখানে কিন্তু আর কৃষিকাজ নেই। একসময় মানুষ কৃষিকাজ করত এবং তাদের সংস্কৃতিটাই ছিল কৃষি নির্ভর, এবং তাদের সন্ধ্যাবেলায় কেরানীগঞ্জে পালা গান, বিভিন্ন ধরনের কৃষকদের নানা ধরনের উৎসব হতো, কৃষকদের একটা উৎসবে মাতিয়ে রাখতো। কিন্তু সাম্প্রতিক সময়ে সেখানে গেলে দেখবেন বিস্তীর্ণ এলাকা, শুধু সাইনবোর্ড আর সাইনবোর্ড, আবাসন কোম্পানি। এবং আমি মাঝে মধ্যে কেরানীগঞ্জের ওই অঞ্চলটায় যাই ঘুরতে, খুব দুঃখজনক যেটা দেখি যে ছোট ছোট খাল কিছু দূর গেল, তারপরে ওটা আর নাই, ওটা বন্ধ। আপনি একটা চলমান খাল, একটা চলমান প্রাকৃতিক জলধারাকে আপনি মাঝখান থেকে আটকে দিয়ে তারপর সেখানে ঘরবাড়ি করা হচ্ছে, সরকারের চোখের সামনে হচ্ছে তো এগুলো। জি, এবং কৃষকদেরকে বাধ্য করা হচ্ছে, আবাসন কোম্পানির কাছে যেমন জমিটা দিয়ে দেওয়া হয়, তারা রাতের আধারে কৃষকদের ফসল সহ তারা বালি দিয়ে ভরাট করে ফেলছে। এটা হচ্ছে একটা বিষয়। আর এমনিতে ওভারঅল বাংলাদেশে যে কৃষির যে জমি কমার যে হার, আমরা যেটা একটা রিসেন্ট একটা গবেষণায় দেখলাম 2050 এই যে হারে কমছে, আমি সর্বশেষ পরিসংখ্যান ব্যুরোর এখানে যেটা দেখলাম 2008 সালে ছিল মোট জমির 87% জমি, মোট জমির 87% কিন্তু কৃষি জমি ছিল 2008 সালে। কিন্তু এখন স্যার যেটা বললেন যে এখন প্রায় 50 থেকে 55%। তাহলে কি হারে কমছে, কি পরিমাণ কমেছে। এবং আগামী 10-20 বছরের পরিস্থিতি, কারণ আবাসন কোম্পানি বলেন, শিল্পায়ন বলেন, নগরায়ন বলেন, এত দ্রুত বাড়ছে। এবং কেরানীগঞ্জের উদাহরণ দিলেন, কেরানীগঞ্জটা কেন বেশি থাবাটা পড়ে, ঢাকার খুব কাছে, এখানে জায়গার দাম বেশি এবং এখানে রিসোর্ট করা বা এই যে নতুন নতুন আবাসন করলে লোকেদের যাওয়া আসা সহজ হয়, ফলে কেরানীগঞ্জের উপরে আঘাতটা সবচেয়ে বেশি। আর কৃষি জমির জন্য সবচেয়ে ভয়ঙ্কর ঝুঁকি যেটা, সেটা হচ্ছে ইটভাটা।
আচ্ছা, সারা বাংলাদেশে যে পরিমাণ ইটভাটা গজিয়ে উঠছে, ঢাকার আশপাশে প্রায় 5,000 ইটভাটা আছে। এবং আপনার যেমন আমি সুবর্ণচরের উদাহরণ দিলাম, আমি 2001 সালের সময় সুবর্ণচরে কোনো ইটভাটা দেখিনি, কিন্তু এখন প্রায় অর্ধশত ইটভাটা সুবর্ণচরে। রাতের আধারে কিংবা কৃষকদেরকে নানাভাবে লোভ দেখিয়ে কৃষি জমির মাটির একটা অংশ কিন্তু নিয়ে যাচ্ছে, ইটভাটায় চলে যাচ্ছে। এবং এই ইটভাটা যতদিন বন্ধ করা যাবে না, ততদিন বাংলাদেশে কৃষি জমি ধরে রাখা যাবে না। আপনি নগরায়ন হবে, গড়বাড়ি হবে, সবকিছু হবে, কিন্তু এর মধ্যে থেকে তো কৃষি জমিটাকে সুরক্ষা দিতে হবে। কিন্তু কৃষি জমি আর থাকছে না। জনাব নাজিমউদ্দিন, তাহলে এই যে পরিস্থিতি, আমরা যেটা দেখলাম যে শুধুমাত্র আবাসন কোম্পানি বা কলকারখানার জন্যই কমছে তা না, সরকারি প্রতিষ্ঠান নিজেও আইন ভঙ্গ করে সে কৃষি জমির উপরই মানে অবকাঠামো গড়ে তুলছে। তাহলে আপনি কার সঙ্গে বা কাকে নিয়ে ফাইট করবেন? প্রথমত হলো যে আমরা আসলে তো মানে পলিটিক্যাল, আমি যদি এইভাবে বলি যে একটা স্ট্রং কমিটমেন্ট তো থাকতেই হবে পলিটিক্সের, যে আমরা আসলে রাষ্ট্রটাকে কিভাবে সমৃদ্ধির দিকে নিয়ে যাব, সেটা অবশ্যই কৃষি ছাড়া সম্ভব না। তাইলে আমার সেখানে কৃষি কি দিচ্ছে? ফুড সিকিউরিটি প্রথমত। এবং এই ফুড সিকিউরিটি কারা দিচ্ছে? আমাদের 95% এই যে কৃষি, তারা স্মল হোল্ডার্স। এবং এই স্মল হোল্ডার্সরা কিন্তু আমাদের যে খাদ্যের যে নিরাপত্তা, মানে খাদ্য নিরাপত্তা আমরা যেটা বলছি, যেটা হচ্ছে যে সবসময় সব মানুষের জন্যে নিরাপদ স্বাস্থ্যসম্মত খাবারের একটা নিশ্চয়তা। তো সেটা কে করবে? কৃষি জমি। এখন যদি সেটা যদি পলিউশন, দখল সর্বত্র, তাহলে আজকে হয়তো আমরা একটা সমৃদ্ধির মধ্যে আছি, একটা সাফল্যের মধ্যে আছি, কিন্তু ভবিষ্যৎ জেনারেশন কিন্তু এটা মানে এর মধ্যে পড়বে। আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলো কেন যেন কোনো কোঅর্ডিনেশন নেই, খুবই অভাব, ক্রাইসিস। আপনি দেখেন আমাদের যে এই যে হাওরে যে আমরা কাজটা করলাম, বিশাল একটা রাস্তা করলাম, ইকোলজিক্যাল থ্রেট কিন্তু এখন সরকার অবশ্য এখন ভুল বুঝতে পারছে। তাইলে এই যে করার আগে ভুলটা কেন? তাইলে আমার ইকোলজিক্যাল স্টাডিটা দরকার ছিল। এখন আসলে সময় আসছে, আমরা হয়তো একটা সময় আমাদের উন্নয়ন করা দরকার, আমাদের মানুষের জনমানুষের যে সমৃদ্ধির দরকার, সেটা হয়তো আমরা করেছি, এটা ঠিক আছে। কিন্তু এখন যদি আমরা যে সমস্ত মেগা প্রকল্পগুলো নিচ্ছি, সেখানে কিন্তু একটা ইকোলজিক্যাল ইম্প্যাক্ট কি হইতে পারে ইন ফিউচার, এইটা স্টাডি সহ কিন্তু প্রকল্পগুলো আমাদের প্রধানমন্ত্রী মহোদয় বলছেন যে মানে কৃষি জমি রক্ষার ব্যাপারে বারবার তাগিদ দিচ্ছেন, কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবায়ন কে করবে? মানে এখানে কোঅর্ডিনেশনের যথেষ্ট অভাব আছে। যেমন আপনি এই যে ল্যান্ডের মালিক কয়টা? সব মানে আমি দেখলাম যে 11টা মিনিস্ট্রি, 11টা মিনিস্ট্রির 27টা প্রতিষ্ঠান, তারা এই টোটাল ল্যান্ডের মানে হ্যান্ডেল করা। কিন্তু ওখানে মজার ব্যাপার হলো যে তাহলে আমরা দ্রুত শিল্পায়নের দিকে যাচ্ছি, শিল্প মন্ত্রণালয় কিন্তু এটার মধ্যে নাই। মানে স্টেক হোল্ডারও তো সে অবশ্যই, কিন্তু শিল্প মন্ত্রণালয় কিন্তু এই মিনিস্ট্রির মধ্যে নাই, আমি যতটুকু দেখেছি। তার মানে কি তাহলে মানে আবার এই 11টা মিনিস্ট্রির ভিতরেও কিন্তু কোঅর্ডিনেশনে, মানে আমি যখন আমি যখন কাজ করছি আমারটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অন্যের কাজটা কম গুরুত্বপূর্ণ। এই ধরনের কোঅর্ডিনেশন কিন্তু মানে ঘাটতি রয়েছে। এইগুলো কিন্তু এখন থেকে যদি আমরা অন্তত এখন থেকে সচেতন হই এবং শক্ত হই, একটা স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, তাহলে কিন্তু উত্তরণটা সম্ভব, যদিও লক্ষণটা খুবই মানে সীমিত আর কি। রাইট। এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন ময়মনসিংহ থেকে কৃষক ডক্টর আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক, আপনাকে স্বাগত জানাই। একটা ছোট্ট বিরতি সময় হলো, তো ফিরে এসে আপনার কাছে আসবো। শুরুতেই প্রশ্নটা রেখে যাই, ময়মনসিংহ তো বাংলাদেশের একটা বড় কৃষির হাব এবং সেখানে আপনি কাজ করেন। আপনি যে এলাকায় কৃষি কাজ করেন সেখানে কৃষি জমি কমে যাওয়ার প্রবণতাটা কেমন দেখেন, এবং একজন কৃষক হিসেবে এবং শিক্ষিত কৃষক হিসেবে আপনি 20 বছরের পরের বাংলাদেশটাকে কেমন দেখেন? এই প্রশ্ন রেখে একটা ছোট্ট বিরতি দিতে যাচ্ছি। দর্শক, আজকে আমরা বাংলাদেশের কৃষি জমি যে আশঙ্কাজনকভাবে কমছে সেটি নিয়ে কথা বলছি, এবং এ থেকে উত্তরণেরও নিশ্চয়ই পথ আছে, আমরা সেটিও খুঁজবো। সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশের কৃষি জমি, অর্থাৎ কৃষি নির্ভর দেশের কৃষি জমি আশঙ্কাজনকভাবে যেভাবে কমছে, তাতে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্রটা আসলে কি দাঁড়াবে। আমার সঙ্গে আছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর নাজিমউদ্দিন, সাংবাদিক জাহিদুর রহমান, এবং অনলাইন থেকে যুক্ত আছেন ময়মনসিংহ থেকে কৃষক ডক্টর আবু বকর সিদ্দিক। ডক্টর আবু বকর সিদ্দিক, বিরতির আগে আপনার কাছে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, আবার মনে করিয়ে দিই যে ময়মনসিংহ অঞ্চল একটা বড় কৃষির হাব আমরা বলি, প্রচুর খাদ্যশস্য উৎপাদন হয় সেখানে এখন পর্যন্ত। সেইখানে কৃষি জমির কমার প্রবণতা বা পরিমাণ কেমন, এবং আপনি একজন সচেতন কৃষক হিসেবে 20 বছর পরের বাংলাদেশের কৃষির জমির কোনো প্রেডিকশন করতে পারেন যে কি দেখবেন চিত্রটা?
জি ধন্যবাদ। আমার কথা কি শুনতে পান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। ওকে। জি আমি আজকে যারা স্টেজে মানে ইস্যু যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমার অত্যন্ত দুইজন প্রিয় মানুষ, বিশেষ করে আমাদের নিরাপদ খাদ্য নিয়ে যে স্যার কাজ করেন ওনাকে দেখতে পেরে আমার ভালো লাগছে। স্যার হয়তো আমাকে দেখবেন বা মানে আমি স্যারের সাথে কথাও বলছি। সমস্যা হচ্ছে কি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি আজ থেকে 10-12 বছর আগে গাজীপুরের একটা ফার্মে যাই। তো ভদ্রলোক আমারে বললেন যে এই ব্যাপার, আমরা ওইখানে একটা কৃষি খামার মানে আমরা ওইখানে কৃষি কাজ করি। তা আমার খুব, তখন তো আমি প্রথম স্টেজে নতুন শুরু করব। তো গেলাম, বিশাল বড় একটা গেট, মিনিমাম ধরেন আপনার 20-25 ফিট গেট, চতুর্দিকে দেওয়াল 32, মানে আমার যেটা মনে হয়েছিল যে প্রায় 14 ফুট দেওয়াল। ভিতরে গিয়ে দেখলাম তার কৃষি কাজের হলো ভিতরে সুন্দর একটা বাড়ি, তার আশেপাশে একটা কমলা গাছ, মানে যত আনকমন যে গাছগুলো ওইগুলো দিয়ে সাজায় রাখছে। তখন কিন্তু আমার মনের ভিতরে একটা কামড় দিচ্ছে যে মানে 32 বিঘা জমি, এখানে যদি 32 বিঘা করতেন উনি, তাহলে আজকে দেখেন কি অবস্থা। উনি ধরছেন 2টা কমলা গাছ, 2টা আঙ্গুর গাছ, 2টা নাশপাতি, এই টাইপের আর কি গাছ দিয়ে সাজায় রাখছে। তা আমাদের এখন টাকা পয়সাওয়ালা যেসব ভদ্রলোক আছেন বা যেসব ব্যবসায়ী বা যারা যারা আছেন, ওনারা বেসিক্যালি এই ধরনের কৃষি ফার্মের জমিগুলো এইভাবেই কিন্তু দিনকে দিন নষ্ট করতেছে। এই জন্য আমি প্রথম দিকে বলে আসতেছি, ওনাদের জমিগুলো আমাদের দেশের অরিজিনাল যে কৃষির যে কোন কাজে লাগে এটা আসলে খুঁজে দেখা হোক। ওনারা করছেন নিজেরা জমি কিনে 12 ফিট 15 ফিট দেওয়াল দিয়ে বসে আছেন, ঠিক আছে, অসুবিধা নেই। বেসিক্যালি বাগান বাড়ি বানিয়েছেন। এখানে বাগান বাড়ি, ওনাদের রিসোর্ট, ওনারা তো অবসর যাপনের জন্য ওখানে যান, আসলে কৃষি খামার করার উদ্দেশ্য না সেটা। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কি, কৃষি জমির চাইতে আমার কাছে তো মনে হইতেছে জানেন সবচেয়ে বড় আমাদের এখন বিপন্ন প্রায় জাতি হইতেছে কৃষক, বিপন্ন প্রায় জাতি। আমি তো সামনের 20 বছর পরে কৃষি জমি কি থাকে সেটা হচ্ছে সবচেয়ে বড় সন্দেহ হচ্ছে যে 20 বছর পরে আপনি কৃষক পাবেন কিনা। কেন? আমি বছরে প্রায় 18 লক্ষ টাকা বেতন দেয় আমার কৃষি শ্রমিকদের, 18 লক্ষ টাকা আমার ছোট খামারের মধ্যে। মানে এমন কোনো দিন নাই 10 জন 12 জন 15 জন কাজ করতেছে, এবং যারা এখন কাজ করতে আসতেছে তারা পৈতৃকভাবে কেউ কোনো কৃষি কাজ শেখে নাই। যার ফলে আমার দেখা যায় যে জিনিসটা হয়তো আমি অভিজ্ঞ কৃষক দিয়ে যে জিনিসটা হয়তো আমি খুব ইজি কাজ করে নিতেছি, আমার নতুন যে কৃষক নামধারী যারা আসতেছেন তাতে কৃষিকাজ জানে না, তারা কৃষিকাজ জানেই না, সিম্পল জানেই না তারা। আপনি এই যে আমাদের ভবিষ্যৎ যে চ্যালেঞ্জ, এইটাই বা আমরা কিভাবে, আমরা ধরেন আমাদের কৃষি জমি কমে গেছে, নিঃসন্দেহে কমে গেছে। আমরা হয়তো হাইব্রিড দিয়ে হয়তো ওই জিনিসটা কিছুটা হইলেও আমরা হয়তো ফুলফিল করতেছি। খাদ্য নিরাপদ এটা আলাদা ইস্যু, খাদ্য যে নিরাপত্তা সেটা নিয়ে আমরা যদি কথা বলি, সেটা হয়তো আমরা হাইব্রিড দিয়ে কোনো না কোনো ক্রমে, যেহেতু আমাদের দেশে ফসল বিন্যাস নামে কিছুই নাই, একটা লাভ হইতেছে এই বছর সারা একদম বাপে পুতে মিলা সবাই শুরু করছে তারপরের বছর। কিন্তু সমস্যা হচ্ছে কি যে আমাদের যে এখন কৃষক সমস্যা ভবিষ্যতে, আমি তো এটা দেখতেছি যে আপনি 20 বছর আমাকে বললেন না ভাই, 20 বছর না, আমিও দেখতেছি 5 বছর পরে আমি কোনো কৃষক পাবো না। আমি আপনাকে একটা জিনিস বলি, আমি গত 10 বছর যাবত এখানে কৃষি খামার থাকে, একদম পিওর কৃষি খামার যারা বলে আর কি। বছরে আমি 300 মেট্রিক টন খাদ্যশস্য বা কৃষি রিলেটেড জিনিসপত্র উৎপাদন করি আলহামদুলিল্লাহ, এবং প্রচুর কষ্ট করে আপনি পার্সোনালি জানেন। আমি একটা জিনিস বলি যে আমি গত 10 বছরে আমি যে সমস্ত ওই সময়ের যে ধরেন 25 বছরের ছেলেগুলা যেগুলোর আমি কাজে আছি, যাদের বয়স 35 বা এরকমের, তারা তো কেউ কৃষিতে নাই। তারা এখন অটো কিনতেছে, অল্প পয়সা দিয়ে অটো কিনতেছে, অটো কিনা চালাইতেছে। সে এখানে রোদে পুরে কাজ করবে না, তো সে এখানে কোনো জিনিস করবে না, সে কেন এই যে ধান লাগাইতে যাবে। আমি একটা জিনিস বলি, আমার খামারে মিনিমাম এখন 5 জন পুরাতন আছে যাদের ছেলে মেয়েরা একটা ধানের গোছা লাগাইতে পারবে না। আমি হয়তো দেখে দেখে 2-4টা যা লাগাইতে পারবো। আমার যে অরিজিনাল যারা এখানে কৃষক যারা আছেন, অরিজিনাল সম্মানিত কৃষক, এখন আমি বলবো যে মহামান্য কৃষক যারা এই দেশে কাজ করতেছেন, মহামান্য। আর হয়েছে কি, কেন কৃষকের ছেলে মেয়ে আসবে কৃষিতে বলেন? আসবেই না। আমি একটা সিম্পল একটা ঘটনা বলি, আমি লাস্ট একটা ঘটনাতে আমি খুবই মর্মাহত হয়েছি। আমি এক জায়গায় কৃষক পরিচয় হিসেবে পরিচয় দিয়ে আমি আমার সন্তানকে একটা স্কুলে ভর্তি করাইতে পারি নাই। তাহলে আমি কেন বলি, দেখেন 10 বছর যাবত এইখানে আমি সবারই বলি, ধরেন এইখানে 10 জন কৃষক কাজ করতেছে, আমাদের কৃষি রিলেটেড যারা কর্মকর্তা কর্মচারী আছেন, তারা যদি ওইখানে এসে ভিজিট করেন,
তারা ওইখানে এসে ভিজিট করেন। ধরেন আমি একজন অশিক্ষিত কৃষক, না একদম অশিক্ষিত কৃষক, আমি যখন দেখি আমাদের কৃষি বিভাগের ঊর্ধ্বতন স্যাররা মানে একদম শার্ট প্যান্ট পরে, একদম কোট প্যান্ট পরে ওরা আসছে, ভিজিটে আসছে, কোনো সমস্যা নাই। আমি এই রোদে ঘামার শরীর নিয়ে আমি কি কখনো চাবো যে আমার ছেলে আমার মতো কৃষক হোক, যার ফলে আমার দেশের অরিজিনাল যারা কৃষক তার ছেলে মেয়েরা কোনোদিন কৃষক বানাবে না, কখনো বানাবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি 20 বছরের কথা বলছেন, আমার কৃষি জমি হয়তো বিভিন্ন হাইব্রিড বা বিভিন্ন ফ্যাসিলিটিজে হয়তো কৃষকরা সে মরে পরে হবে, জমি হয়তো কিছুটা হ্রাস হলো হাইব্রিড দিয়ে। আপনি 10 বছর 5 বছর পরে বাংলাদেশে কৃষক, আপনি যদি বাংলাদেশে কৃষি কাজ করাইতে হয়, আপনি কৃষক আমদানি, আমরা যেন বিদেশের লোক পাঠাই, কৃষি এরকম আমদানি করে এরপর আপনার দেশের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি রেজ করলেন। তো আমি এই জায়গাটা আরেকটু আসতে চাইবো, যদি আজকে আমরা আলোচনা শুরু করছিলাম কৃষি জমি কমানি, কিন্তু জানো আবু বকর সিদ্দিক যে জায়গাটা ফোকাস করলে এটা তো অনেক বড় উদ্বেগের বিষয়। আসলেই তো তাই। তো উনি ওনার নিজের সন্তানকে যদি কৃষক পরিচয় স্কুলে ভর্তি করাতে না পারেন, তাহলে আমি তো চাইবো না আমার সন্তান কৃষক হোক। তাহলে কৃষক যদি না থাকে, তাহলে আপনার জমি থাকলেও তো লাভ নেই। তাহলে এই জায়গাটা আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? মানে সত্যিকার অর্থে যেটা হচ্ছে যে কৃষি কাজ তো কখনোই সম্মানজনক পেশা ছিল না। অথচ আমরা বলি আমাদের অর্থনীতি, আমরা যখন টেবিলে বসি তখন খুব কৃষকদেরকে খুবই মানে মর্যাদা দিয়ে কথা বলি, কিন্তু বাস্তবতাটা হলো যে কৃষি কাজ এবং কৃষি কখনোই মানে সম্মানজনক পেশা, বিশেষ করে স্মল হোল্ডিং কান্ট্রিতে ছিল না। একটা বিশেষ সবুজ বিপ্লবের পরে, কারণ যেখানে ওখানে কিন্তু আদার্স পেশা ছাড়া শুধু কৃষি কাজ করে, বর্তমান যে আমরা যে ফুড সিকিউরিটি একটা সার্ভে বের হয়েছে বিবিএস থেকে, দেখা গেল যে সবচেয়ে যারা মানে গরিব, যারা মানে যারা অ্যাফোর্ডেবিলিটি কম, সেটা হচ্ছে যারা শুধুমাত্র কৃষি পেশায় আছে। তাহলে আমার যদি অ্যাফোর্ডেবিলিটি না হয় কৃষি পেশার থেকে, সেই ক্ষেত্রে তো ওখানে কেউ যাবে না, মানে আমার তো আয় বাড়াতে হবে। ওই কৃষকের সন্তানেরও তো তার এই যে আমাদের যে আধুনিক জীবনযাপনের সাথে সেও তো আসতে চায়। সুতরাং সে যখন এফোর্ডেবিলিটি না থাকবে তখন তো সে ওই যাবে, তখন বিকল্প একটা পেশা খুঁজবে। যেটা হয়েছে যে আমরা আজকের যে আলোচনাটা শুরু করেছি, যে কৃষির জমি হ্রাস পাচ্ছে এবং সেখানে ইন্ডাস্ট্রি হচ্ছে। হ্রাস পাওয়ার সাথে আরেকটা কি হচ্ছে, যেটা আমাদের কৃষক মানে বগর ভাই বললেন, যে সেটা হচ্ছে মানে যখন মানুষটা এই স্মল হোল্ডিং, যে প্রতি বছর যদি 8% চলে যায়, তো এটার মালিকানা কারা? স্মল হোল্ডার্স। এই যে গত 30 বছর 40 বছর 50 বছর 60 বছর ধরে কৃষিকাজ করে যে তার যে অভিজ্ঞতা হলো, সে যখন ওই পেশাটা ছেড়ে দিচ্ছে, তাহলে আপনি একজন অভিজ্ঞ কর্মী কিন্তু হারালেন। রাইট। তাহলে একদিকে যে ওটা যেমন উদ্বেগজন, যদি মানে অকুপাইড হয়ে যায় আমরা ইন্ডাস্ট্রি দ্বারা, অন্যদিকে কিন্তু কালচারালিও কিন্তু আমরা মানে এই যে শিক্ষিত মানুষ, কিন্তু শিক্ষিত দুইটা, একটা তো তার কাজ দিয়ে অভিজ্ঞতা অর্জন করে যে শিক্ষাটা অর্জন করেছে এবং দক্ষতাটা অর্জন করেছে, সেই দক্ষ মানুষ কিন্তু ওখান থেকে চলে যাচ্ছে। এবং হ্রাস পাওয়াটা, যিনি চলে যাচ্ছেন ওই জায়গাটার শূন্যতাটা পূরণ হচ্ছে না, ওই জায়গাটা পূরণ হচ্ছে না, হবে না এই জন্য যে, কারণ এটা তো একটা লাভ। আপনি তো সস্তায় খাবার চান, মানে আপনি আপনার জীবনযাপন সমস্ত কিছু মানে দাম দিয়ে দিবেন, কিন্তু কৃষকের পণ্যটা যখনই হবে তখন কিন্তু আমরা খুব উদ্বেগ হয়ে যাই। যদিও কৃষকের এটা বলা আছে যে কৃষক কি পুরা টাকাটা পাচ্ছে, সেটা আরেকটা ডাইলেমা, আমরা হয়তো সেটা নিয়ে কথা বলি। কিন্তু আমার কিন্তু ওই সম্মানের জায়গাটা যদি পুঁজিবাদী রাষ্ট্রে যদি অর্থ দিয়ে সম্মানটা হয়, তাহলে কিন্তু তার পণ্যটারও দাম থাকতে হবে। রাইট। পণ্যটার যদি দাম থাকে, তাহলে সে যে কাজটা করছে পেশাটারও কিন্তু পেশা আকর্ষণীয় না হলে একজন মানুষ কেন কৃষক হতে চাইবে? এবং যদি আবু বকর সিদ্দিকের উদ্বেগটা সত্যি হয়, আমরা চাই না সেটি সত্যি হয়, যদি 10 বছর পরে কৃষক পাওয়া না যায়, তাহলে কৃষি জমি রেখেও তো কোনো লাভ নেই। জাহিদুর রহমান, এটা একটা বড় আলোচনা বা বড় একটা গবেষণার জায়গা কিনা এখন? জি হ্যাঁ, এই জায়গাটা আসবো একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আজকে আমরা কৃষি জমি নিয়ে কথা বলছি, ফিরছি আরেকটা বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কৃষি জমি নিয়ে কথা বলছি, যে কৃষি জমি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে, তার ফলে বাংলাদেশের ভবিষ্যৎ, কৃষি নির্ভর বাংলাদেশ ভবিষ্যৎ আসলে কি? জাহিদুর রহমান, বিরতির আগে যে জায়গাটাতে ছিলাম, যে কৃষক কেউ হতে চায় না এবং কৃষকের সংখ্যা কমে যাচ্ছে। আবু বকর সিদ্দিকও বলছিলেন যে 5 বছর পরে উনি হয়তো কৃষক পাবেন না। তো কৃষক হতে চায় না, তাহলে আমাদের কৃষি ইউনিভার্সিটিগুলো কি করে? কৃষক তৈরি করে না? এবং কেন কৃষিতে কেউ আসতে চায় না? এখন আবার আমরা অন্যদিকেও শুনি নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন, অনেক শিক্ষিত লোকেরা গ্রামে গিয়ে কৃষক হচ্ছেন, এরকমও শুনি। তাহলে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে আমাদের প্রায় 90% ক্ষুদ্র কৃষক।
আচ্ছা। কিন্তু ক্ষুদ্র কৃষকদের যে মূল সমস্যাটা হচ্ছে তারা ন্যায্য মূল্য পায় না। এটা একটা, আর একটা হচ্ছে মাঠ পর্যায়ে সরকারি যে বরাদ্দ সেটার কিন্তু সুষম বন্টন নয়, সেখানে ব্যাপক অনিয়ম দুর্নীতি আছে, কৃষকরা নানাভাবে শোষিত সেখানে। আর একটা নতুন করে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন। যেমন আপনার এখন কৃষক কিন্তু একসময় আপনার আকাশের দিকে তাকালে তারা বুঝতো যে আবহাওয়ার গতিবিধি কি, তাদের আর অন্য কিছু খোঁজা লাগতো না। কিন্তু এখন কৃষকের হাতে আসলে আবহাওয়াটা নেই, আবহাওয়া পুরাটা একটা হেয়ালি আচরণ করছে এখন। হুট করে বৃষ্টি, হুট করে লবণ চলে আসছে জমিতে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষকের হাতে আর কৃষিটা থাকছে না, সেটা আবহাওয়া তার হেয়ালি আচরণের মধ্যে আছে, কখনো ভালো হয় ফসল, কখনো খারাপ হয়। তো এখানে যেটা আপনি যেটা বলছেন যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো তাহলে কি করে, তো কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কাজ হচ্ছে মূলত গবেষণা করা বা আমাদের আরো কিছু গবেষক তৈরি করা, গবেষণা করা। কিন্তু এখানে আমাদের বড় ধরনের একটা গলদ আছে। এই যে জলবায়ু সহিষ্ণু জাত উদ্ভাবন করা, হাইব্রিড জাত উদ্ভাবন করা, কৃষকের উন্নয়নে কাজ করা তাদের মূল কাজ। কিন্তু আপনি দেখবেন যেমন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রায় 116টি জাত উদ্ভাবন করেছে, কিন্তু মাঠে কয়টি আছে? মাঠে কিন্তু এখনো 28 এবং 29 আছে, সেটা আরো 20 বছর আগের জাত, নতুন জাত কিন্তু আসেনি। মানে তাদের গবেষণাটা ল্যাবে আছে কিন্তু মাঠে নেই। বছরের পর বছর তারা গবেষণা করছে, কিন্তু মাঠে আছে মাত্র 3 থেকে 4টা জাত, ধানের জাত। এটা বললাম। এখন এখানে আবার ধরেন আপনি ধান বা অন্য ফসলের জাত উদ্ভাবন করলেন, আপনার কৃষি জমিও আছে, কিন্তু যিনি ফসলটা ফলাবেন সেই লোকটা যদি আমার তৈরি না হয়, জি, তাহলে আমার সেই জমি থেকেই লাভ কি, আমার নতুন জাত থেকেই লাভ কি? সেই লোকটা মানে তারা নিরুৎসাহিত হচ্ছে কৃষি থেকে, সরে যাচ্ছে অনেকে। কারণ হলো নানাভাবে তারা লোকসান দিচ্ছে, তাদের যে সোনালী ফসল তারা উৎপাদন করছে সেটা বাজারে এসে তারা মার খাচ্ছে, এটা একটা মূল কারণ। সেখানে কৃষি মন্ত্রণালয়ের একটা দায়বদ্ধতা আছে, মার্কেট তৈরি করা, মার্কেট লিঙ্কেজ তৈরি করা, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের লিঙ্কেজ তৈরি করা কিন্তু কৃষি মন্ত্রণালয়ের কাজ, কৃষি বিপণন অধিদপ্তরের কাজ। সেটা কৃষি বিপণন অধিদপ্তরের কাজ হচ্ছে তার ফসলের ন্যায্য মূল্য কৃষককে পেয়ে দেয়া এবং ভোক্তাকে স্বস্তি দেয়া। কিন্তু কৃষি বিপণন অধিদপ্তর শুধু নামে আছে, কাজে নেই। আপনার গ্রামে গ্রামে কিন্তু কোল্ড স্টল তৈরি করা, মার্কেট তৈরি করা, কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে ক্ষুদ্র কৃষকদের সঙ্গে লিঙ্কেজ তৈরি করা কিন্তু কৃষি বিপণন অধিদপ্তর। এটা সারা বিশ্বে হচ্ছে, কারণ ক্ষুদ্র কৃষক ধান উৎপাদন করবে কিংবা তারা সবজি উৎপাদন করবে, সেটা তো শুধু গ্রামের হাটে বিক্রি করলে হবে না, তা সে ঢাকায় আনবে কে, সেটার ব্যবস্থা কিন্তু গভর্নমেন্টকে করতে হবে। সেটার দিক থেকে মার্কেটিং ব্যবস্থাটা আমাদের একেবারে দুর্বল, বাজার ব্যবস্থাপনা যেমন আমরা আমাদের নানা কারণে কৃষক তার কৃষি কাজের প্রতি আকর্ষণ বোধ করছে না। এটা হচ্ছে একটা বড় জায়গা, এখানে পলিসির একটা বড় জায়গা। আমি আবার একটু আবু বকর সিদ্দিকের কাছে যাই। জনাব আবু বকর সিদ্দিক, আপনি যে শঙ্কার কথা বললেন যে কৃষক হয়তো থাকছে না, কৃষক কমে যাচ্ছে, এটি একটা আলোচনা। কিন্তু আমরা আজকে যেই জায়গাটা ফোকাস করার চেষ্টা করছি যে আমাদের শিল্পায়ন, নগরায়ন, এরপরে আমাদের ধরেন মানুষের চাপ বেড়ে যাওয়ায় তার ঘর বাড়ি তৈরি করতে হচ্ছে, এই নানা কারণে কৃষি জমি কমছে, এটি একটি বাস্তবতা। আপনার অঞ্চলে, আপনার আশেপাশে গত 10 বছরে কৃষি জমি কমে যাওয়ার চিত্রটা আপনি কেমন দেখছেন? আসলে আমার প্রশ্নটাকে আপনি শুনতে পেরেছেন আবু বকর সিদ্দিক? না, এই সাউন্ড কম আসতেছে আসলে, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আবার বলছি যে আপনার অঞ্চল, আপনি যেই কথাটা আগে বলছিলেন যে কৃষকের সংখ্যা হয়তো কমে যাবে, আশঙ্কাজনক, আমরা কৃষি কাজ করার লোক পাবো না, এটা তো একটা দিক। কিন্তু কৃষি জমি কমে যাচ্ছে, সেটা তো আরেকটা দিক। ময়মনসিংহ অঞ্চলে, আপনি যেই অঞ্চলে কৃষি কাজ করেন, সেখানে কৃষি জমি পরিমাণ কমে যাওয়ার মানে কি পরিমাণ কমছে আসলে, এবং কি কি কারণে কমছে? আচ্ছা দেখেন, এইখানে ব্যাপারটা হয়েছে কি, আমি ওই যে আগের ভাই যে বললেন, ওই যে ভাইয়া যে বললেন, ভাইয়ার কথার সাথে পুরাটাই একমত যে এখন বেসিক্যালি আমাদের অঞ্চলে, মানে আমাদের এই পাশের অঞ্চলে কৃষির চাইতে মৎস্যরে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। তো মৎস্যরে কিরকম দেখেন, কৃষিটা কেন আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। আমি ধরেন 3 একর জমিতে যদি কৃষি কাজ করি, তাহলে আমার এখানে কাজ করবে বছরে মিনিমাম ধরেন 100 মানুষ। 3 একর যদি ভালোভাবে সব ধরনের ওই মানে আমি যদি করি, কিন্তু মৎস্যতে হয়েছে কি লোকজন ওইভাবে লাগে না, হয়তো একজন মানুষ সারা বছর কাজ করলে এটা হয়ে যায়। মানুষ এখন রিস্ক ফ্রি থাকতে চায়। আমি আবার ওই একই কথায় আসতেছি বারবার, যেহেতু এখন কৃষক সংকট দেশের মধ্যে প্রচুর, সেহেতু সবাই চায় যে আমি একটু আরামায়েশের মধ্যে, যেহেতু আমার জমি আছে, আমি আমার আরামায়েশের মধ্যে খুব ভালো টাকা পয়সা ইনকাম করি। কিন্তু জানেন দুর্ভাগ্য কি, মৎস্যতেও যে খুব বেশি ভালো করতেছে সবাই তা কিন্তু না। আমি বরাবর একটা গল্প করি, এটা আমার একটা গবেষণার বিষয়, মানে আমার একটা প্রাথমিক গবেষণা। আমি যেটা দেখছি যে ধরেন বছরে যদি 100 মানুষ নতুন মাছের সাথে যুক্ত হয়, 1 বছর পরে
ওর মধ্যে মাত্র 10 জন লাভবান হয়, আর 30 জন মোটামুটি সমান সমান, আর 60 জন কিন্তু লসের মধ্যে থাকে। এই 60 জনের কিন্তু অ্যাকোয়ার করে কিন্তু আবার ওই যে 10% যারা ভালো করে ওরা, আর 30% চিন্তা করে আচ্ছা এই বছর যেতে লস করছি, দেখি মানে ধরেন আগামী বছর ট্রাই করি। আমাদের মেইন সমস্যা হইতেছে, আমি বারবার বলতেছি, কৃষি জমি অবশ্যই কমে যাইতেছে। এর মধ্যে অন্যতম আরেকটা কারণ হচ্ছে আমাদের দেশে যে খাদ্যের যে শর্টেজটা থাকে, এটা হচ্ছে আমাদের কৃষি মন্ত্রণালয় বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফসল বিন্যাস নাই আমাদের দেশে। আচ্ছা, ধরেন আমি এর আগেও বললাম যে যখন একটা অঞ্চলে, ধরেন আমার এই অঞ্চলে যদি আনারস এমনি ভালো, আমি অনেক জায়গায় দেখছি বিভিন্ন মানুষ যখন আনারসের গল্প শুনে অনেক লাভ, তখন সেই দেখা যায় যে ভোলাতে থেকেও আনারস চাষ করার জন্য পাগল হয়ে গেছে। আবার ধরেন ভোলাতে হয়তো একটা জিনিস ভালো লাভবান হইতেছে, আমাদের এই ময়মনসিংহ অঞ্চলের মানুষের চিন্তা করে আচ্ছা ঠিক আছে ওইটা, যেমন ধরেন চুয়াডাঙ্গার আবহাওয়া আর আমাদের ময়মনসিংহের আবহাওয়া কিন্তু একরকম হবে না, কিন্তু ওইটা কিন্তু অনেক পার্থক্য বিভিন্ন কারণে, অক্ষাংশ আছে, দ্রাঘিমাংশ আছে, এই সমস্ত জিনিসের জন্য ন্যাচারালি। আমার স্যার ভালো বুঝবেন, স্যার যে আছেন ইসের মধ্যে। তো এখন হয়েছে কি, দেখা যায় যে ওই যে আপনার চুয়াডাঙ্গাতে ঝিনাইদহে কোনো পণ্য ভালো হয়েছে, এটা আমাদের ময়মনসিংহের লোক করতে চায়, তখন একটা পর্যায়ে হয়তো সমান সমান কম বেশি ভালো হইতেছে, অন্য পণ্যের কিন্তু আবার আমাদের একটা ঘাটতি দেখা যাইতেছে। এই জন্য আমাদের ফসল বিন্যাসটা যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ঠিক না করা হবে, ততদিন পর্যন্ত আজকালকার যে এই যে খাদ্য নিয়ে যে সমস্যাগুলা, এটা কিন্তু চলতেই থাকবে, এটা কিন্তু থামাথামি কোনো হবে না। এখন ধরেন চর অঞ্চলে তরমুজ ভালো হয়, আমাদের এই অঞ্চলে তরমুজ লাগা লাল মাটির মধ্যে, হোক বা না হোক মানুষের চেষ্টা করতেছে, আচ্ছা তরমুজে বেশ ভালো লাভ, শেষ পর্যন্ত কি হয় তরমুজের দাম নেই। আমার এখানে মানে ধরেন আমার এখানে হয়তো একটা জিনিস ভালো হইতেছে অন্য জায়গায়, এই আমাদের ফসল বিন্যাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফসল বিন্যাস না হলে আমরা বর্তমানে যে অবস্থার মধ্যে আছি, এবং ফসল বিন্যাসটা আইন করে করা উচিত, এবং যে জায়গায় যেটা করবে সেই জায়গায় ওই ধরনের গভর্নমেন্টের সুযোগ সুবিধাগুলো ওইখানে ওই পরিমাণ ভালো থাকবে। আমার অঞ্চলে আনারস ভালো, শুধু আনারসের উপরেই আপনারা ইয়ে করেন। আর আমাদের দেশে হয় কি, অনেক ধরনের স্বার্থ বলছি যে আমাদের দেশের কোঅর্ডিনেশনের খুবই অভাব, এটা একদম মানে সত্য। আরেকটা জিনিস কি জানেন, আমি আরেকটা যেটা সমস্যা দেখলাম, ধরেন এবং বাড়ির ভিতরে এবং বিনা, এই দুইটা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান হলে এদের মধ্যে কোনো মনস্তাত্ত্বিক কোনো ঝামেলা আছে, হয়তো ওনারা প্রকাশ করে না। যেমন ধরেন বিনা কিন্তু যথেষ্ট ভালো অবস্থানে আছে, কিন্তু বিনার প্রোডাক্ট গুলা যে কৃষকদের মধ্যে ছড়াই ছিটায় যাবে, এটা কিন্তু ওই যে আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ছড়াই ছিটায় যাওয়ার কথা, কিন্তু ওনরা কিন্তু ওই জিনিসটা কিন্তু করতে চায় না, বা ওই জিনিসটা কিন্তু মানে করে না এইভাবে। এই যে আমাদের মধ্যে যে সরকারি প্রতিষ্ঠানগুলোর ভিতরেই ওনরা হয়তো বলবে না, কিন্তু আমরা হয়তো যারা কৃষক পর্যায়ে আছি, আমরা হয়তো জিনিসটা এরকম। যেমন ধরেন এবার আমি বিনা 25 ধান করছি, আমি এটা অনেক গল্প শুনছি বিনা 25 ধান, আমি কিন্তু বিনা 25টা অনেকটা জোর করেই আমার বীজ আনা হয়েছে আমার এখানে, যে দেখি এত গল্প শুনতেছি, আমি যেহেতু শিক্ষিত কৃষক, আমি যদি রিস্ক না নেই তাহলে অন্যরা কেন রিস্ক নেবে। আর একটা জিনিস কি, আমাদের যে ট্রেডিশনাল যে আমরা যা উৎপাদন করি সেই জিনিসটা থেকে আমরা কৃষকরা কোনোভাবেই বেরোতে পারি না। দেখেন 28 এবং 29 ধান নিয়ে ভাই কিন্তু একটা কথা ভালো বলছে, 28-29 ধানের পরে কিন্তু আরো ভালো ধান আসছে, কিন্তু কৃষক কিন্তু ওই সাহসটা পায় না, কারণ কৃষক যে কারোর কাছ থেকে একটা পরামর্শ নেবে। এই যে আমার বিনা 25-এ প্রথম যে বাঁকানি রোগটা হইলো, আমি কিন্তু ফেসবুকে লেখালেখি করছি, অনেককে জানাইছি, তা আমি কিন্তু কোনো ধরো এক্সপার্ট কেউ এসে, আমি কিন্তু প্রথম বিনা 25। আপনার পয়েন্টটা খুব পরিষ্কার যে এই কৃষির নীতির জায়গাটা, অর্থাৎ একজন কৃষক মাঠ পর্যায়ে কি করবেন সেইটার রাষ্ট্রীয় নীতি আসলে থাকা দরকার। আরেকটা বিরতি সময় আপনার কাছে আসছি। দর্শক, আজকে আমরা কৃষি জমি কমছে সেটি নিয়ে কথা বলতে বলতে কৃষকের যে সংকট সেই আলোচনাটা করছি। আরেকটা বিরতি নিয়ে ফিরছি, একটু পরে সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিন। আজকে আমরা বাংলাদেশের কৃষি জমি কমে যাওয়ার আশঙ্কা, তার ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। জনাব নাজিমউদ্দিন, কৃষি জমি কমে যাচ্ছে এই বিষয়ে কোনো শঙ্কা নাই, পরিসংখ্যানও তাই বলছে, সরকারি পরিসংখ্যানও তাই বলছে। এখন সমাধানটা কি? আমাদের কৃষক কমে যাচ্ছে সেটা আর একটা আলোচনা, কিন্তু কৃষি জমি যে হারে কমে যাচ্ছে, তাহলে আপনার মানুষ বাড়ছে, খাদ্যের চাহিদা বাড়ছে, তাহলে কৃষি জমি এরকম কমতে থাকলে বাংলাদেশ একটা সময় খাদ্য আমদানি নির্ভর দেশে পরিণত হবে, এবং সেটা না করতে গেলে রাষ্ট্রের এখন করণীয়টা কি? অবশ্যই, ধন্যবাদ। ব্যাপারটা হলো যে আমরা কিন্তু এত কমার পরেও কিন্তু যেটা কৃষিক্ষেত্রে যে একটা সাফল্য, যেটা হচ্ছে যে আমরা কিন্তু উৎপাদনের দিক থেকে একটা ব্যাপক উৎপাদনের মধ্যে কিন্তু আমরা আছি, এবং এটা একটা কৃতিত্বের দাবি। তো অবশ্যই আমাদের কৃষক সমাজ এবং পলিসি পিপল সবাই কৃষি নীতি সবগুলোই কিন্তু ফেভারেবল ছিল।
কিন্তু একটা সময় এখন কিন্তু আমরা এমন একটা জায়গায় আসছি যে দুইটা কিন্তু কন্ট্রাডিক্টরি হচ্ছে, যে সেটা হচ্ছে কৃষি জমি আমার খাদ্য নিরাপত্তা প্লাস হলো শিল্পায়ন, মানে মানুষের সক্ষমতা, মানুষের আয় বাড়ানো। এই দুইটার মধ্যে যদি আমি একটা ব্যালেন্স করতে চাই, অবশ্যই আমি প্রথমেই যেটা বলেছি সেটা হচ্ছে একটা স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে, এবং সেই আলোকে কিছু মানে একটা কম্প্রিহেন্সিভ পলিসি, যে আমি কি পরিমাণ বিশেষ করে ফুড গ্রেইন এবং আদার্স যে মেজর ফুডগুলো আমি বাংলাদেশে দেশেই উৎপাদন করব এবং এই পরিমাণ জমি থেকে করব, এবং এই তার সায়েন্টিফিক। এবং আবু বকর সিদ্দিক যেটা বলছিলেন ফসল বিন্যাস, ফসল বিন্যাস আমাদের কিন্তু আছে, এটা কিন্তু ফসল বিন্যাস একটা হিস্টোরিক্যালি আমাদের একটা ফসল কৃষক কিন্তু তৈরি করেছে, আমরা এগুলো ডকুমেন্টেড। ব্যাপারটা হয়েছে কি, যেমন আবু বকর সিদ্দিক ভাই বলেছেন যে অমুক জায়গায় ওটা ভালো হয়েছে, মিডিয়া সেটা ভালো করেছে, আমাদের ঝাঁপিয়ে পড়ে, সবাই ঝাঁপিয়ে। এবং একটা বড় সংকট তৈরি, কৃষি জমি কমার আর একটা বড় কারণ পরোক্ষভাবে কৃষি, সেটা হচ্ছে মৎস্য। আপনি মাছের ঘের করতে গিয়ে একরের পর একর জমি কিন্তু আপনি খেয়ে ফেলছেন, এবং অনেকে লাভবান হচ্ছে, অনেকে হচ্ছে না। তার মানে কৃষি জমি এই মাছের ঘেরও তো প্রচুর চলে যাচ্ছে না। ঘের আমি একটা হলো জলাভূমিতে পরিণত একটা পুকুর করছে, বিশেষ করে এই অঞ্চলটার মধ্যে করছে। আমি ধরে নিলাম খাদ্যর জন্য এটা দরকার আছে, এবং সেখানে এক ধরনের কোয়ালিটি আমরা হয়তো ইন ফিউচারে লাগবে। কিন্তু যে মেজর জায়গাগুলোতে যেটা হচ্ছে, যেমন আমরা যদি বড় আকারে যদি দেখি যে আমাদের 6টা ইকোলজিক্যাল হটস্পট যেটা আমাদের ডেল্টা প্ল্যানে তৈরি করে, ওখানে কিন্তু যদি এখন থেকে আমরা যদি হাত না দিই, যেমন আমি পোল্ডার করা হয়েছে বিশেষ করে দক্ষিণ পশ্চিমে, ওখানে আমি যে পোল্ডারটা করার পরে এগুলোর মাল এখানে মানে কারা হ্যান্ডেল করছে? প্রভাবশালীরা। আচ্ছা, তাহলে প্রভাবশালী হ্যান্ডেল করে কিসের জন্য লবণ পানি ঢোকাচ্ছে? তার চিংড়ি চাষ করছে, চিংড়ি প্রয়োজন মতো ঢোকাচ্ছে। তখন কিন্তু ফসলি জমির কথা সে কখনোই ভাবছে না। তাহলে এই যে পোল্ডারগুলোর মালিকানা নেওয়া কিন্তু এক ধরনেরই আছে। তাহলে আমি ওখানে যদি লবণ আঁকতো, এটা একটা প্রবলেম, বিশেষ করে এই ক্লাইমেট চেঞ্জের কারণে। তাহলে ওখানে ওই পোল্ডারের মালিকানা কার কাছে থাকবে? কে এটা অপারেট করবে? যদি ওখানে কপাট থাকে যে পানি নিয়ন্ত্রণটা কে করবে? করার কথা হলো কৃষক, কিন্তু ভার্চুয়ালি সেটা হচ্ছে না। তাহলে এখানে কিছু পলিসি এবং পলিটিক্যাল থাকে। আপনি যদি চরের কথা আছেন, আমাদের আরেকটা হাইড্রোলজিক্যাল হটস্পট, চরের কথা আসেন, সেই চরে আপনি কি ফসল করবেন, জমির মালিকানা কি হবে, সেটা কি কোনো? যেমন জাহিদুর রহমান বলছিলেন যে সুবর্ণচরে প্রচুর জমি জেগে উঠছে, কিন্তু কৃষকের কোনো অধিকার নাই সেখানে। সব কর্পোরেট প্রতিষ্ঠান, মৎস্যজীবী, এলাকার লোকাল পলিটিক্যাল মাস্তান তাদের দখলে। সুবর্ণচরের দিকে আপনি মানে চরের দিকে যান, ওদিকে উত্তরাঞ্চলে যে আমাদের কুড়িগ্রাম থেকে শুরু করে ওই বিশাল যে চর জায়গা এবং আপ টু মাদারীপুর পর্যন্ত, এই জমিগুলোর মালিকানা কারা? রাইট। তো এখানে কৃষক কতটুকু? তার মানে এখানে সরকারের রোলটা কি? সেখানে সরকার তো বিমূর্ত কিছু না। সরকার একটা পলিটিক্যাল কমিটমেন্ট নিয়ে আসে, একটা পলিটিক্যাল তার সাথে গ্রুপ থাকে, নানান অ্যাক্টিভিটি। কিন্তু আমাদের যদি একটা সামাজিক আন্দোলন না করা যায়, আপনি এই কৃষি জমি, বিশেষ করে কৃষি জমি সুরক্ষার ক্ষেত্রে যে আমরা সামাজিক আন্দোলনটা কিন্তু জরুরি, সেখান থেকে কিন্তু পলিটিক্যাল আন্দোলনে হাইকোর্ট তো বলেছেন একটা শক্ত আইন করতে বলেছেন। আইন তো হবেই, শক্ত আইন করলাম, আইন আমাদের তো আছে। যেমন আমাদের পলিসি যেটা আছে, আমি যদি 2018 কৃষি পলিসিটা দেখি, এখানে কিন্তু একটা চমৎকার একটা পলিসি আমাদের। আচ্ছা, কিন্তু এই পলিসিটা তৈরি করলে পলিসি পর লাগে হলো অ্যাক্ট, তারপর স্ট্র্যাটেজিক প্ল্যান, এগুলো কিন্তু এডিকুয়েটলি এখনো পর্যন্ত হয় না। আচ্ছা, তাইলে আমি শুধু পলিসি করলাম, পলিসির সাথে অ্যাকশনটা কি হবে? রাইট। এবং তার সাথে এবং সেই অ্যাকশনটা বাস্তবায়ন করবেন তো লোকাল প্রশাসন, লোকাল জনপ্রতিনিধি, ওনাদের সঙ্গে সমন্বয়টা আছে কিনা, ওনারা চান কিনা? আমাদের স্থানীয় সরকারগুলো কি সেরকম? এখনো পর্যন্ত মালিকানা নিয়ে, মানে পার্সোনাল মালিকানা নিয়ে কিন্তু বেশি দেন দরবারগুলো করে, যত না বেশি এগুলো। জমির ক্ষেত্রে জটিল যেটা হয়, একজন জমির মালিক উনি বলেন যেটা জমির মালিক আমি এখানে আমার ইচ্ছে যা খুশি করবো। ফলে জাহিদুর রহমান, এই জায়গাটা একটা বড় সংকট যে একজন মানুষের জমি আছে, তিনি যা খুশি করতে পারেন, এখন পর্যন্ত আইন থেকে বাধা দিচ্ছে না। এইটা চলতে থাকলে তো ভবিষ্যৎ খারাপ। মানে সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট বলছেন যে আপনি আইনটা করেন দ্রুত। জি না, তিনি যা খুশি তা করতে পারবেন না। জমি ব্যক্তি মালিকানার কোনো জমি যদি হয়, আইনে যেটা আছে ভূমি আইনে, সেটা উনি তার বসত বিটা করতে পারবে, সেটা নিয়ম আছে। কিন্তু কোনো প্রতিষ্ঠানের নামে কৃষি জমি দেওয়া যাবে না, এটা একবার স্পষ্ট আছে আইনে। ব্যক্তির নামে জমি করা যাবে। তার মানে প্রথমত হলো জমিটাকে আসলে ডিমার্কেশন করতে হবে যে এটা আমার কৃষি জমি। মানে এটা যদি না করি, আইডেন্টিফাই না করি যে আমার এটা কৃষি জমি, জোনিং করে কৃষি জমি হিসেবে জোনিং করা, তারপরে আসেন ওখানে কি করবে, কি করতে পারবে তার একটা। আরেকটা সংকট হলো বাংলাদেশের প্রচুর জমি এখনো কিন্তু অনাবাদি, সেটা সরকারি জমি বলেন, ব্যক্তি মালিকানাধীন জমি বলেন। এখন
আমাদের বিভিন্ন মিনিস্ট্রির কাছে কিন্তু প্রচুর আবাদি জমি আছে যেগুলাতে আবাদযোগ্য কিন্তু আবাদ হয় না। আচ্ছা, যেমন আচ্ছা। সবচেয়ে বেশি সরকারি মালিকানায়। হ্যাঁ, সবচেয়ে বেশি জমি আছে রেলের কাছে। আচ্ছা আচ্ছা। বাংলাদেশ রেলওয়ের কাছে আপনার আবাদি জমি কিন্তু কোনো আবাদ হয় না, খালি পড়ে আছে, এরকম জমি আছে। কারণ কোনো ব্যক্তি গিয়ে তো রেলের জমিতে আবাদ করতে পারবে না। কিন্তু 1 বছর আগে গভর্নমেন্টের কাছে হিউজ জমি আছে বিভিন্ন মিনিস্ট্রির কাছে, যেটা আবাদযোগ্য 3 ফসলের জমিও আছে, যেটা কোনো আবাদ হয় না, এমনি পতিত পড়ে আছে। তো কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, সাবেক কৃষিমন্ত্রী, তিনি গত বছর প্রধানমন্ত্রীর নির্দেশে একটা উদ্যোগ নিয়েছিলেন। সমস্ত মিনিস্ট্রিকে উনি একটা চিঠি দিয়েছিলেন যে আপনার কাছে যে আবাদযোগ্য জমি আছে সেই জমির হিসাবটা আমাদেরকে দেন, কতটুকু জমি মানে কোন মন্ত্রণালয়ের কাছে কতটুকু আছে, এবং উনি একটা মিটিংও কল করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত সেই হিসাবটা আলোর মুখ দেখেনি এবং কেউ ওই চিঠিকে কোনো গুরুত্ব দেয়নি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন এরকম বাংলাদেশে এত লোক বাড়ছে, খাদ্যের চাহিদা এত বাড়ছে, সেইখানে এরকম জমি অনাবাদি থাকবে কেন? সরকার চাইলে যেই কৃষক বা যেই লোকের বাড়ির সামনের জমি তাকে বললেই তো পারে আপনি এটা আবাদ করেন, রাষ্ট্রের সত্য কোনো লস নাই। হ্যাঁ, সেইটা তার জন্য তো যে মানে আমি আবারও যেটা বলছি যে মানে সরকার তো বিমূর্ত কিছু না, মানে আপনার ওখানে সরকারের প্রতিনিধি হয়, দেখা যাচ্ছে জনপ্রতিনিধি, সরকারের মধ্যে তো লেজিসলেটিভ যারা হলো যে আইন প্রশাসন সংস্থা আছে, প্রশাসন। এখন প্রথম যে জায়গাটা আসবে সেটা হচ্ছে যে স্থানীয় প্রতিনিধি, রাইট। এবং স্থানীয় প্রতিনিধিরা যখন এই জায়গাটাতে সচেতন হবে তখন কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা বলেন, আদার্স লেজিসলেটিভ পার্টগুলো বলেন, তারা কিন্তু সচেতন হতে বাধ্য। এই জন্য আমি প্রথমে যেটা বলার চেষ্টা করেছি যেটা হচ্ছে যে প্রথম একটা হলো সোশ্যাল একটা মানে অ্যাওয়ারনেস থাকতো। অ্যাওয়ারনেস বলতে শুধু আমি শুনলাম জানলাম বিষয়টা এরকম না। অ্যাওয়ারনেস মানে হলো আমি বিষয়টা জানলাম, অবগত হলাম, অ্যাকশনে থাকলাম। এইখানে তো আমি সুবর্ণ উদাহরণই দিই, স্থানীয় জনপ্রতিনিধির কথা বললেন তো, এই যত ধরনের সরকারি বেসরকারি জায়গা জমি দখল, এমনকি আবাসন কোম্পানিগুলো যেভাবে জমি কেনার পরে দখল করে, তার সঙ্গে তো জনপ্রতিনিধিরা একটা বিরাট অংশ যুক্ত থাকে, সেখানে সে টাকা পায়। তাহলে আপনি জনপ্রতিনিধিরা সচেতন হয়ে কি করবে? কারণ সে তো নগদ টাকা পাচ্ছে জাহিদুর রহমান। তাহলে আপনি ফাইট করবেন কাকে নিয়ে? বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ, কিন্তু বাংলাদেশে আপনি দেখেন শক্ত কোনো কৃষক সংগঠন নেই। না, আপনি অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা অন্যান্য সেক্টরের কিন্তু সংগঠন আছে, তাদের কিছু হলে তারা কৃষকের প্রতিনিধি কে? আপনি যেমন ধরেন বাজেট প্রণয়ন করে, কৃষকের কিন্তু কোনো মতামত নেওয়া হয় না বাজেট প্রণয়নে, কৃষকের কোনো অংশগ্রহণে থাকে না। নীতি প্রণয়ন বলেন, পরিকল্পনা বলেন, কৃষি সুরক্ষা আইন বলেন, জমি সুরক্ষা আইন, এখানে কিন্তু প্রান্তিক পর্যায়ের কৃষকের কোনো প্রতিনিধি আপনার সেন্ট্রালি নাই, কোনো কৃষক গুনছেনই না। হ্যাঁ, আপনার আওয়ামী লীগের কৃষক লীগ একটা সংগঠন আছে, সেটা ওবায়দুল কাদের সাহেব এর আগে বারবার উনি বলছেন যে শহরে আপনাদের কাজটা কি, গ্রামে যায়, তারা কিন্তু শহরে থাকে, তাদের সঙ্গে কিন্তু কৃষকদের কোনো সংযোগ নাই। তাহলে কৃষকদের দাবি দেওয়াগুলা কারা তুলবে? সেন্ট্রালি সংসদে কারা বলবে? কৃষকদের কোনো প্রতিনিধি কিন্তু নেই। আরেকটা যেটা বলছেন যে হাইকোর্ট নির্দেশনা দিচ্ছে আইনের, আইন অতীতেও ছিল, ভবিষ্যতে হয়তো স্ট্রং আইন হবে, কিন্তু আইনের ফাঁক ফোকর গলিয়ে কিন্তু কৃষি জমি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনি যেমন ধরেন কৃষি জমি কোনোভাবে আবাসন করা যাবে না, কিন্তু সেখানে কিন্তু শ্রেণী পরিবর্তন করে বলছে যে এটা কৃষি জমি নয়, এটা অনাবাদি, এবং সেই শ্রেণী পরিবর্তন করে দিচ্ছেন তো সরকারি কর্মকর্তারাই সেখানে অনৈতিকভাবে সেটা করছে। সেটা ঠিক আছে, সরকারি কর্মকর্তারাও যেরকম করছে, আসলে একটা টোটাল এটা তো বেস্টেড গ্রুপ, মানে অনেকগুলা মানে গ্রুপ যুক্ত থাকে, সেগুলো পরিবর্তন হওয়ার জন্য কিংবা সেগুলো নিয়ে তো একাডেমিক আলোচনা আছে, প্লাস আছে। কিন্তু আপনার আমাদের যে মানে কৃষি কি আদৌ কি আমাদের মানে অ্যাট্রাকটিভ কিনা, মানে এই বিষয়টা যদি আপনি প্রথম স্থির না করেন যে আমি আমার অর্থনৈতিক সমৃদ্ধি আমি বলছি, কৃষি কাজ করে সংসার চালাতে যদি না পারে এবং যদি সে সামাজিকভাবে মর্যাদাবান না হয়, সে কৃষক তো হবে না। তো সুতরাং তার জমি রাখারও তো আর প্রয়োজন নাই, রাইট? তখন সে ইন্ডাস্ট্রি করবে, সে বিক্রি করে দিবে, সে হয়তো শিকস্তি হবে, কি হচ্ছেও তাই শিকস্তি হচ্ছে, এবং তার জমি রাখা তার কাছে একটা বার্ডেন মনে হচ্ছে যে আমি তো এটাকে করতে পারছি না। তো এই জায়গাগুলো কৃষকের অর্থনৈতিক জায়গাগুলো যখন করবেন, মানে দুই পক্ষই থাকতে হবে। যেন আমাদের পলিসিগুলো, এটা তো সব বাস্তবতা যেটা আপনি বলেছেন যে আমাদের পলিসি প্রণয়নে যারা স্টেক হোল্ডার, রিয়েল স্টেক হোল্ডার, মানে তাদের তো সম্পৃক্ততা সর্বক্ষেত্রেই। আপনি ফরেস্ট পলিসি করবেন, ওখানে যারা অবস্থান করছে তারা কি স্থানীয় জনগোষ্ঠীর আমরা গুরুত্ব দিতে পারি? আমরা কৃষকদের সেক্ষেত্রে মানে কতটুকু, এই যে যারা থাকে দুই একজন, তারা কতটুকু কৃষিকাজের সাথে যুক্ত, মানে রিয়েল কৃষক, তার কি এত সময় আছে, সে বলে যে আমি এত কিছু বুঝি না। তো এইগুলো তো সীমাবদ্ধতা আছে। কিন্তু প্রথমত হলো যে এইটা যদি কৃষিকে যদি আমি একটা পেশা মনে করি, এই পেশার সাথে সম্পৃক্ত যারাই আছেন, যে পর্যায়ে আছেন, তাদের একটা মর্যাদাকর জায়গা প্রথম হলো নির্ধারণ করতে হবে। এবং তার পণ্য, যে কৃষি পণ্যটা সবচেয়ে সস্তা,
আমি কৃষক, সে ধান বিক্রি করবে সস্তায়, কিন্তু সয়াবিন তেল কিনবে দামে, রাইট। সে কেরোসিন কিনবে, তার উপকরণটা কিনবে দাম দিয়া। সমস্ত কিছু আমরা যখন আবার বলি যে এটাকে সস্তায় দেন, সস্তায় দেন, তাহলে মানে আমার নিজস্ব চিন্তা চেতনার মধ্যেও কিন্তু এক ধরনের বৈপরীত্য আছে, যারা আমরা এই কথাগুলো বলছি। তো ফলে এটার একটা সমন্বিত, মানে সবারই একটা কমন আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে। আসলে আমি কতটুকু, প্রথম যেটা উনি বলেছেন যে কৃষি জমি আমি প্রথম নির্ধারণ করতে হবে, তারপরে শ্রেণী পরিবর্তন হবে কি হবে না, তার একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম থাকতে হবে, যে এইটা যদি আমি করতেই চাই, ব্যক্তি মালিকানাধীন থাকলে পরেও আমি যা খুশি করতে পারবো কিনা সেটি, এবং এখানে রাষ্ট্রের আসলে মূল যে এটা দেওয়া হয়েছে 42-এর 1 যে অনুচ্ছেদটার কথা উল্লেখ করেছে, ওখানে কিন্তু সম্পত্তির কথা বলা হয়েছে। আমি যতটুকু বুঝেছি, আমি ওই আজকালকে মানে শোনার পরে যে যতটুকু বুঝেছি, সম্পত্তি, এখন সম্পত্তি তো শুধুমাত্র কৃষির জমি না, সম্পত্তি তো অন্য কিছু থাকতে পারে। ওখানে কিন্তু ওইটাকে বেসিস করে হয়তো একটা সমাধান পাওয়া যাবে, কিন্তু আমি যদি কৃষির জমির কথা বলি, তাহলে আগে শ্রেণীবদ্ধ করতে হবে, এবং সেখানে আমাদের নীতি প্রণয়ন করতে হবে এবং অ্যাকশনে থাকতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে নাজিমউদ্দিন এবং জাহিদুর রহমান, ধন্যবাদ। দর্শক, আমরা সেটি প্রত্যাশা করি যে কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড হচ্ছে এখন পর্যন্ত কৃষি, এবং সেই কৃষি জমি কমে যাচ্ছে, কৃষকরা মর্যাদাবান হচ্ছেন না, এবং কৃষক এই যে পেশাটা, এটা এখন পর্যন্ত খুব আকর্ষণীয় পেশা নয়। ফলে রাষ্ট্রকে এখানে একটা বড় ভূমিকা রাখতে হবে যে কৃষি জমি কোনোভাবেই যেন না কমে, এবং কৃষি পেশায় মানুষ যেন আসতে উদ্বুদ্ধ হয়, সেজন্য তাকে মর্যাদাবান করতে হবে। কৃষক যাতে মানে পণ্যের ন্যায্য মূল্য পান, সেটা নিশ্চিত করতে হবে। না হলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ খাদ্য আমদানি নির্ভর হয়ে যাবে, যেটি কারোর জন্যই ভালো হবে না। ভালো থাকবেন।